দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে আছে তো গানটির কথা? ইউথুন বাবুর লেখা এবং শিল্পী মৌসুমীর গাওয়া এই গানটি 2022 সালে প্রকাশিত হলেও অধিক জনপ্রিয়তা লাভ করে বাংলাদেশের জুলাই সন্ত্রাসের সময়। এই গান শুনে উদ্বুদ্ধ হয়েছিল হাসিনা সরকার বিরোধী কট্টরপন্থীরা। সেদিন এই গান প্রবলভাবে উত্তপ্ত করে তুলেছিল নিরীহ অবুঝ ছাত্রদের। তবে কিছু গান অবশ্য ৭১-এর মুক্তিযোদ্ধাদের লড়াই সংগ্রামেও শক্তি জুগিয়েছিল। সম্মুখ সমরে থাকা প্রত্যেক মুক্তিযোদ্ধার সেদিন অনুপ্রেরণা হয়ে উঠেছিল রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম এবং মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করির মতো গান। তাই পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। কোন গান কাদের উদ্বুদ্ধ করল, কাদের গানে প্রকৃত দেশাত্মবোধ ও দেশের প্রতি ভালোবাসা ফুটে ওঠে, ভাবুন একবার। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশটা তোমার বাপের নাকি গানটা কি এখন আবার গাওয়া হবে বাংলাদেশে? বিদেশি শক্তির হাতে যখন বাংলাদেশকে এক প্রকার বিক্রি করে দিচ্ছে মোহাম্মদ ইউনিস, তখন কি বাংলাদেশের শিল্পীদের কণ্ঠে আবার দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা গানটি শোনা যাবে? একদিকে রাজনৈতিক দলগুলি নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি করছে, আর অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ব্যস্ত নিজেদের আখের গোছাতে। খোদ প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে। পাশাপাশি প্রধান বিচারপতি সই জালিয়াতি করে ক্ষমতা দখল করেছে ইউনিস, এমন অভিযোগ করছে হাসিনা পুত্র জয়। এদিকে মোহাম্মদ ইউনিসকে এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। আর তারপরই জামাত এবং বিএনপির সাথে বৈঠক করে অন্তর্বর্তী সরকার। আসলে ঠিক কি চলছে বাংলাদেশে, সেদিকে তো আমরা নজর রাখছি এবং সব খবর আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু আজ একটু অন্যভাবে বাংলাদেশকে দেখব। জুলাই সন্ত্রাসের পর দেশ পরিচালনায় ঠিক কোথায় কোথায় ভুল হয়েছে মোহাম্মদ ইউনিসের, বা ভুল করছেন মোহাম্মদ ইউনিস। ইউনিস কি আসলে পালাবার পথ খুঁজছেন পদত্যাগের অজুহাতে? চলুন আলোচনায় যাওয়া যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী দেবাশিস রায়। স্বাগত দেবাশিস বাবু। নমস্কার। দেবাশিস বাবু, একদিকে সেনা প্রধানের হুঁশিয়ারি আর অন্যদিকে বিএনপির নির্বাচন নিয়ে চাপ। মোহাম্মদ ইউনুস কি পদত্যাগের ভয় দেখাচ্ছে বলে মনে করছেন, নাকি বিপাকে পড়ে পালাবার পথ খুঁজছেন এখন? মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যে উপদেষ্টা কমিটি, তার অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, যিনি মসনদে বসেছেন গত 5ই অগাস্ট 2024 হাসিনা মানে দেশ ছেড়ে যাওয়ার পর, উনি গদিতে বসার পরই কিছু কিছু এমন হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন যেটা বাংলাদেশের পলিটিক্যাল ইনস্টেবিলিটিকে আরো বেশি ভয়াবহ করে তুলছে। আমরা লক্ষ্য করে থাকি যে বাংলাদেশের সেনাপ্রধান, উনি হাসিনা সরকারের আমলেই রিক্রুটেড, জেনারেল ওয়াকার উজ্জামান। তো স্বভাবতই শেখ হাসিনাকে উনি সেফ প্যাসেজ দিয়ে দিয়েছিলেন। সেদিন 5ই অগাস্ট ভারতবর্ষ উনি চলে এসেছেন। তো ঠিক আছে, একটা বৈষম্য বিরোধী আন্দোলন, যেটাকে মানে অনেকটা জামাতদের দ্বারা প্রভোকেটেড, তো সেই থেকে যে সহিংস বাংলাদেশ আমরা লক্ষ্য করেছি, পলিটিক্যালি ইনস্টেবল বাংলাদেশ আমরা লক্ষ্য করেছি, তার একটা ক্লাইম্যাক্সে মনে হয় এই 9-9.5 মাসে চলে এসেছে বাংলাদেশ। কেন আমি কথাগুলো বললাম? যে ইদানিংকালে একটা ত্রিমুখী বিষয়ে চলে আসছে বাংলাদেশে। একটা হলো পলিটিক্যাল ইনস্টেবিলিটি, আর একটা হলো এই চিফ অ্যাডভাইজারের মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধানের সঙ্গে
ইন্টারনাল কনফ্লিক্ট, একটা প্রকাশ্য এসে গেছে এই দ্বন্দ্বটা। আর এখানে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মহোদয় আছেন উনি বিষয়গুলো মানে পেছন থেকে অবজার্ভ করছেন, উনিও একটু ভালনারেবল সিচুয়েশনে আছেন। যাই হোক, তো আমি ক্লাইম্যাক্সে বললাম এই কারণে যে ইদানিংকালে মোহাম্মদ ইউনূসের গদিটা একটু নড়বড়ে হয়ে গেছে, কারণ যে একটা ডেডলাইন দিয়েছে সেনাপ্রধান বাংলাদেশের যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। দ্য ডেমোক্রেসি ইন বাংলাদেশ মাস্ট বি রেস্টোর্ড বাই ডিসেম্বর 2025। একদম, এবং 1 জানুয়ারি 2026 এর মধ্যে একটি নির্বাচিত সরকার বাংলাদেশে চাই। এই ছিল ওনার লাস্ট স্টেটমেন্ট। এরপরেই মোহাম্মদ ইউনূস একটু ভালনারেবল হয়ে গেছেন। উনি কি স্টেপ ডাউন করবেন, দেশ ছেড়ে পালাবেন, নাকি আরেকবার চেষ্টা করবেন গদিকে আঁকড়ে রাখা যায় কিনা? কারণ ওনার কোনো নির্বাচন করার কোনো মানসিকতা নেই, যা ওনার হাবভাবে ওনার স্টেটমেন্টে দেখা গেছে। গতকালকে উনি সর্বদলীয় বৈঠক করেননি। ওনার যে অনুগত রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী, এদের ইতিহাস মুক্তিযুদ্ধের সময় দেখা গেছে জামাত ইসলামী অ্যাকচুয়ালি চেয়েছিল পাকিস্তান এর সঙ্গে বাংলাদেশ যুদ্ধ না করুক। তারা কখনোই বাংলাদেশ বিরোধী শক্তি বলে পরিচিত জামাত। তো এই দুটো পলিটিক্যাল পার্টির সঙ্গে উনি কথা বলেছেন। আরেকটা আছে ওই এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, যেটা আবার ছাত্রদের যে আন্দোলন ছিল এই পার্টি নেতৃত্ব দিয়েছে। তো যাই হোক, স্বভাবতই এই তিন পার্টিকে নিয়ে উনি গদি সামলানোর জন্য গতকালকে বৈঠক করেছেন এবং এর মধ্যে কিছু কিছু দাবি বিএনপি রেখেছে। ওনারাও এখন সেনাবাহিনীর তালে তালে কথা বলছেন যে ডিসেম্বরে নির্বাচন চাই। বিএনপিও স্টেটমেন্ট দিয়েছে অনির্বাচিত সরকার খুব বেশি দিন লাস্টিং করা বাংলাদেশে ঠিক নয়, একে গদি ছাড়তে হবে। এবং বাংলাদেশের সেনাপ্রধানের যে স্টেটমেন্ট, বিএনপির স্টেটমেন্ট অলমোস্ট সেম। তো স্বভাবতই যেটা চাইছে না এনসিপি আবার মোহাম্মদ ইউনূসের যে মানে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সেটাকে ডেফার করে মানে 26 জুন পর্যন্ত টানতে চাইছেন নির্বাচনটাকে। উনি নির্বাচনের যে সিস্টেম সেটাকে সংস্কার করতে চাইছেন। তো এগুলো সবই লোক দেখানো মনে হয়, বাংলাদেশের জনগণকে বোকা বানানোর জন্য মনে হয়। এবং সেই নিরিখে একটা দ্বৈরথ নিশ্চয়ই চলছে। বাংলাদেশের একটা যে ক্রাইসিস, দ্যাট ক্রাইসিস হ্যাজ ডিপেন্ড অ্যান্ড এটা একটা ক্লাইম্যাটিক পর্যায়ে চলে গেছে। যে কোনো দিন মানে বাংলাদেশে সেই 1/11 যদি একটু রিকল করেন 2007 সালে, সেই সময় তদানীন্তন বাংলাদেশ সরকারকে টপল ডাউন করে সেনাবাহিনী চার্জ নিয়ে নিয়েছিল 2 বছরের জন্য। সেই ঘটনার মানে হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলা হয়ে থাকে। আমরা জানি না, তবে স্পেকুলেশন করা যায় that the repeat of history in 2007 maybe once again। আমরা এই জায়গাটাতে দেবাশিস বাবু এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করি। আসলে আমরা লাগাতার কিন্তু আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি। সেই আগস্ট মাসের 5 তারিখ থেকে শুরু করে আমরা কিন্তু বা তার আগে থেকে বাংলাদেশ নিয়ে বহু চর্চা হয়েছে নিউজ ভ্যানগার্ডের এই স্টুডিওতে বসে, আমার এই টক শোতে অনেক চর্চা হয়েছে। আমরা একটু সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করি যে বাংলাদেশে কি ঠিক ওলট পালট হয়ে গেল। একটা বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্রদের একটি কোটার বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল এবং সেই আন্দোলনটাকে হাইজ্যাক করে একসময় বিভিন্ন শক্তি সেটাকে, এবং যেটাকে মেটিকুলাসলি ডিজাইন্ড বলেছেন খোদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, সেই আন্দোলনটাকে হাইজ্যাক করে হাসিনা সরকারকে মানে জোর করে, এক প্রকার জোর করে পতন ঘটানো হলো এবং তারপর শেখ হাসিনাকে বাধ্য করা হলো দেশ ছাড়তে। এবং তারপর মোহাম্মদ ইউনূস সেখানে গদিতে বসানো হলো, ওনার সঙ্গে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে একটা উপদেষ্টা মণ্ডলী বসানো হলো। কেন বসানো হয়েছিল সেটা একটা বিরাট বড় প্রশ্ন, সেটা অনেকে হয়তো বুঝে উঠতে পারেননি, বা যারা
অবশ্যই ওয়াকিবহল বাংলাদেশ নিয়ে, তারা জানেন, কিন্তু সাধারণ যারা আমাদের দর্শক বন্ধুরা আছেন, আপনারা জানেন যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা এই যে অন্তর্বর্তী সরকার, এই সরকারকে বসানো হয়েছিল যে নির্বাচন, নিরপেক্ষভাবে নির্বাচন করানোর জন্য। এবং তার সঙ্গে এই সরকার কথা তখন বলা হচ্ছিল, ছাত্র আন্দোলন থেকে একটা কথা হচ্ছিল যে সংস্কার হবে বাংলাদেশে। আপনার কাছে একটু জানবো যে কি সংস্কারের কথা বলা হয়েছিল, এই 8-9 মাসে কতটা সংস্কার হয়েছে, এবং নির্বাচনের কথা, নির্বাচন করানোর জন্য যেটা আজকে স্পষ্ট যে মোহাম্মদ ইউনিস যে ক্ষমতার লোভ পেয়ে গেছে, সেই ক্ষমতার বা যাদের দ্বারা মোহাম্মদ ইউনিস এই ক্ষমতায় এসে বসেছে, ওনার সেই আকারা বা গডফাদারদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত মোহাম্মদ ইউনিস এখানে সরতে পারবেন না, নিজের ইচ্ছে থাকলেও উনি পালাতে পারবেন না, অনেকেই বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কি সংস্কারের কথা বলা হয়েছিল, সেই সংস্কার কতটা হয়েছে, এবং বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর কি কি এমন হয়েছে যেগুলো থেকে মানুষ ডক্টর ইউনিস বলুন বা অন্তর্বর্তী সরকারের প্রতি বলুন ভরসা রাখতে পারছে? দেখুন, এখানে মোহাম্মদ ইউনুস মানে একটার পর একটা ভুল করে যাচ্ছে আমার মনে হয়। প্রথমত, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের হাসিনা সরকারের যে একটা রিলেশনশিপ ছিল, সেটাকে উনি টার্নাইজ করেছেন একদম। তো বাইলিটারাল রিলেশনশিপটা ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়ার পক্ষে যত বেশি না দরকার, তার চেয়ে বেশি দরকার বাংলাদেশের। কারণ বাংলাদেশের যে আভ্যন্তরীণ ইকোনমি, সেটা ভীষণ ফ্রেজাইল। তো এটাকে স্টেবিলাইজ করতে গেলে ইন্ডিয়ার সঙ্গে বাইলিটারাল রিলেশনশিপ বাংলাদেশের মেনটেন করে রাখা উচিত ছিল, যেটা মোহাম্মদ ইউনুস সেটাকে করেনি। জামাতি ইসলামী এবং পাকিস্তানের আইএসআইএস, তো পাকিস্তানের যে খুফিয়া এজেন্সি, পাকিস্তান মিলিটারি, ওনাদের কাছে মোহাম্মদ ইউনুস সারেন্ডার করেছেন। এটা একটা, যেটা ভারতের জন্য একটা অশনি সংকেত, একদম একটা উদ্বেগের বিষয়, উদ্বেগের বিষয়। আরেকটা যেটা করেছেন, উনি চীনের সঙ্গে ওনার দোস্তি বাড়াতে চেয়েছেন। তো এই যে চীনের সঙ্গে দোস্তিটা, এখানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। চীনের সঙ্গে বেসিক্যালি কি বাংলাদেশের চীনের সঙ্গে দোস্তি হতে পারে? চীন কি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করবে? কারণ যেখানেই স্বার্থের সম্পর্ক, এবং সেখানে বন্ধুত্বের সম্পর্ক কি করে হয়? চীন কি বাংলাদেশকে বন্ধুরূপে নেবে? বা এই যে মোহাম্মদ ইউনিস চীনে গেল, গিয়ে চীনকে যে সমুদ্র পথে বন্দর দিয়ে আমন্ত্রণ জানালো এবং নিজেকে সমুদ্রের অভিভাবক বলে, নর্থ ইস্ট ল্যান্ডলক, নর্থ ইস্টের 7 সিস্টার, এই ধরনের যে আলটপকা মন্তব্যগুলো উনি করে এসছেন, তাতে কি কেন করেছেন? চীনের কাছে অর্থ চেয়ে এই জিনিসগুলো করেছেন নাকি? সেটাই পলিটিক্যাল ডিজাইন। মানে এই যে হাসিনা সরকারের যে টপল ডাউন করা হয়েছে, সেটা একটা বড় গেম প্ল্যানের অংশ। মেটিকুলাসলি ডিজাইন, ইয়েস, আপনি যেটা প্রথমেই শুরুতে বলেছেন। তো ওই চীনের সঙ্গে সখ্যতা বাড়ানো, পাকিস্তানকে স্পেস করে দেওয়া টু কন্টিনিউ উইথ অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস, চীনকে লালমনিরহাট যে এয়ারবেস, এটাকে সঁপে দেওয়ার প্রচেষ্টা। এই যে মার্চ মাসে 2025-এ মার্চ মাসে উনি বেইজিং গেছেন মোহাম্মদ ইউনুস, সেখানে গিয়ে সেই চিকেন নেকের কথা বলা হয়েছে, যে দ্য নর্থ ইস্টার্ন স্টেটস আর ল্যান্ডলকড, এবং মানে বাংলাদেশ ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ওশেন। তো এই ধরনের মানে যে কমেন্টস গুলো উনি পাস করেছেন, সেটা নেহাতই মানে একটা বাইলেটারাল রিলেশনশিপকে একদম মানে অলমোস্ট ডাউন, একদম নিম্ন স্তরে রয়েছে। তো এটার জন্য উনিই দায়ী, তো চিফ অ্যাডভাইজার। তো এটা উনি কেন করেছেন, সেটা বড় পলিটিক্যাল গেম প্ল্যানের একটা অংশ। যেটা আমি বলছিলাম, লালমনিরহাট এয়ারবেসকে, সেটা আপনারা একটু মানে দর্শক বন্ধুদের মানে অবগত করানো প্রয়োজন মনে হয় আমার। কারণ এটা 1931 সালে ব্রিটিশ যখন
ব্রিটিশরা এটা তৈরি করেছিল। আর সেটা 1939 সাল থেকে 1945 সাল, এই সময়ে অ্যালাইড ফোর্সের একটা ফরওয়ার্ড বেস হিসেবে এটা কাজ করেছে। এই লালমনিরহাট এয়ারবেসটা বর্তমানে বাংলাদেশের এয়ারফোর্সের নিয়ন্ত্রণাধীন। তো এই এয়ারবেসটা প্রায় রানওয়েটা 4 কিলোমিটার, যেখানে J-20 বিমানগুলো সহজে ওঠানামা করতে পারবে। তো এখানে চীনের একটা যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে মানে ডেভেলপমেন্ট ওয়ার্কের মাধ্যমে তাদের মানে এন্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি, সার্ভেইলেন্স এগুলো করতে করা যাবে। তো এই এয়ারবেসটাকে এটাকে সিভিলিয়ান হিসাবে তকমা দিয়ে এটাকে মিলিটারি অ্যাক্টিভিটিতেও কনভার্ট করা যেতে পারে, সেইভাবে একটা মানে ইভিল ডিজাইন সেটা চীন করেছে, এবং সেটাকে উস্কে দেওয়ার কারিগর এই ইউনুস সাহেব। তো যাই হোক, উনি সেটা করার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ অনেকগুলো স্টেপস নিয়েছে, আসবো আলোচনায়। তো এই লালমনিরহাট এয়ারবেস, যেটা ইন্ডিয়ার বর্ডার থেকে 15 কিলোমিটার দূরে একদম, তো সেখানে যদি চীনের অ্যাক্টিভিটি বেড়ে যায়, সেটা নেহাতই ভারতবর্ষের জন্য একটা চিন্তার বা উদ্বেগের বিষয়। তো সেটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি সেখানে অ্যাক্সেস পায়, তাহলে সেখানে পাকিস্তান তো অবশ্যই অ্যাক্সেস পাবে। একদম, পাকিস্তানে এয়ারফোর্স ব্যবহার করার জন্য, পাকিস্তানে বিমান নামা ওঠা করার জন্য সেখানে অবশ্যই প্ল্যানটা ওরকমই ছিল যে ভারতবর্ষকে মানে এটাকে মুক্তোর চেনের মতো ঘিরে ফেলার একটা অপচেষ্টা, পরিকল্পনা। তো এই অপারেশন সিন্দুরের পরে এখন পাকিস্তানের দম কতটা রয়েছে সেটা পাকিস্তান বলতে পারবে, আর আমরা এখানে ইন্ডিয়ানরা বলতে পারবো। তো এদের এখন মূল সমস্যা হচ্ছে জল। সিন্ধু ওয়াটার ট্রিটি সাসপেন্ড হওয়ার পর থেকে বাংলাদেশ মানে পাকিস্তান বর্তমানে হাহাকার করছে। যাই হোক, সেটা ডিপ্লোম্যাটিক স্টেপ ইন্ডিয়া নিয়েছে। তো এখন যারা বলছিল पानी और खून एक साथ नहीं बह सकता, अगर पानी बहेगा या खून बहेगा, এই কমেন্টস গুলো যারা করেছিল, আজকে এদের কিন্তু কোনো কমেন্টস করতে দেখা যায় না অপারেশন সিন্দুরের পরে। বিলওয়াল ভুট্টোর কথা আমি বলছি। তো স্বভাবতই পাকিস্তান এখন কতটা লালমনিরহাট এয়ারবেস নিয়ে ভাবিত সেটা সময় বলবে। এই মুহূর্তে এদের যে বেসিক যে নিডস, ওয়াটার ইজ দেয়ার লাইফলাইন, সেখানেই পাকিস্তান আটকে গেছে। ভারতবর্ষ পাকিস্তানকে, প্রধানমন্ত্রীজি পাকিস্তানকে ওই জলের জায়গায় আটকে দিয়েছে। এখন ওদের বাইলেটারাল রিলেশনশিপ, ইন্ডিয়ার প্রতি স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নেওয়ার এই সমস্ত ভাবার কোনো বিষয় নেই। এখন রয়ে গেল চীন। তো চীন কতটা এই অপারেশন সিন্দুরের পরে লালমনিরহাট নিয়ে চীন যেরকম একটা প্ল্যান ডিজাইন করেছিল সেই মার্চে মোহাম্মদ ইউনুসের ট্র্যাপে পড়ে, সেটা এখন কতটা ওনারা আবার এগিয়ে আসবেন, টাইম উইল টেল, সেটা দেখার বিষয়। না শুধু লালমনিরহাট নয়, মোহাম্মদ ইউনুসের ওপর যে অভিযোগ, এবং বিশেষ করে সেনাপ্রধানও যেভাবে ওনাকে হুঁশিয়ার করেছেন যে এক অন্তর্বর্তী সরকার, মানে নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, ওনার এখতিয়ারের বাইরে এইসব ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া, মানে দেশের হিতে যেসব ধরনের বা দেশের নিরাপত্তা সংক্রান্ত যেসব সিদ্ধান্তগুলো, এগুলো উনি নিতে পারেন না। এখন যেটা সেনাপ্রধান হুঁশিয়ার করেছেন, একদিকে লালমনিরহাট, অন্যদিকে রাখাইন মানবিক করিডোর, আবার ওই দিক থেকে চট্টগ্রাম বন্দর উনি দিয়ে দিচ্ছেন। সেন্ট মার্টিন, যাকে নিয়ে শেখ হাসিনা বলেছিলেন যে আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিলে শেখ হাসিনার এই পরিণতি হতো না, এখন সেন্ট মার্টিনও দেখা যাচ্ছে মার্কিন সেনাদের নাকি উপস্থিতি পাওয়া গেছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কতটা হুমকির মুখে ইউনিস আমলের, মানে ইউনিসের জন্য দেশটাকে উনি কোন পথে নিয়ে যাচ্ছেন? দেশটাকে একদম দেউলিয়া করে ছেড়েছেন। আর সার্বভৌমত্ব আছে বলে আমার কোথাও মনে হয় না। যেভাবে লেভারেজ করে দিয়েছে বাংলাদেশকে, সেটা হাসিনা সরকার করেনি। তার সার্বভৌমত্ব যদি কিছু টিকে থেকেছিল, সেটা হাসিনা গভর্নমেন্টের সময় ছিল আমার মনে হয়। তো এইভাবে এয়ারপোর্ট ওপেন করে দেওয়া, নিজের ভূখণ্ডকে
এন্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিতে কাজে লাগানো, পাকিস্তানের খুফিয়া এজেন্সির সঙ্গে যোগসাজশ, আরেকবার ওখানে, হ্যাঁ, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে এখানে প্রায় 70%, 18 কোটি বাংলাদেশের 70% যে জনগণ রয়েছে তাদের সেন্টিমেন্টে আঘাত করা। তো সব মিলিয়ে মানে মোহাম্মদ ইউনূস সাহেব যে ডিজাইন নিয়ে এসেছিল, এটা আমার মনে হয় বুমেরাং ঠেকছে ওনার কাছে। কারণ মানুষ বুঝে গেছে, বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে এই ইউনূস ওই ব্যাংকের সুদ কারবারই হতে পারে, ওই সুদি কাজের জন্য উনি হয়তো ওনার নোবেল পেয়েছেন, কিন্তু পলিটিক্যাল ম্যান হিসেবে বাইলেটারাল রিলেশনশিপ ডেভেলপ করবে ইন্ডিয়ার সঙ্গে, বা বাংলাদেশকে বিকিয়ে দেবে, সার্বভৌমত্ব ধ্বংস করবে, এই সমস্ত এই যে সিদ্ধান্ত ওনার, সেটা ওনাকে ক্ষমতায় বসানো হয়েছিল বাংলাদেশকে বাঁচানোর জন্য। মানে তথাকথিত যখন সেই পরিস্থিতিতে যারা বাংলাদেশের ছাত্র আন্দোলন করেছিল, বা যারা জনগণ যারা মাঠে রাস্তায় নেমে পড়েছিল, সেই সময় জোর করে হাসিনা সরকারকে ওই মানে পতন ঘটানোর পর, বা তাদের ভাষায় উৎখাত করার পর, বাংলাদেশকে বাঁচানোর জন্য এবং বাংলাদেশকে একটা নতুন দিশা দেখানোর জন্য মোহাম্মদ ইউনূসকে সেখানে এনে ওনারা বসিয়েছিলেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের বসার পর ওনার যে কাজকর্ম বা ওনার যেই রোড ম্যাপ, সেই রোড ম্যাপ দেখে কি বাংলাদেশের মানুষের এখন মানে বুঝতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে যে বাংলাদেশ একটা ভুল পথে পরিচালিত হচ্ছে? সেটা স্পষ্টত মানে প্রতীয়মান যে বাংলাদেশ যে ভুলটা করেছে তার জন্য তাকে অনেক মাসুল দিতে হয়েছে। প্রথম ভুলটা হলো মানে কোটা বিরোধী আন্দোলন। একসময় আন্দোলন যখন চূড়ান্ত হিংস্র পর্যায়ে চলে গেছে, হাসিনা সরকার যে দাবি করেছিল সবগুলি মেনে নিয়েছে। তারপরেও যে এটার পেছনে যে গেম প্ল্যান, সেই গেম প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। তো তখন একটা সেন্টিমেন্ট, একটা মানে ওনারা এমন ভাবে তৈরি করেছিলেন যেখানে মুক্তিযোদ্ধা বা লিবারেশন ওয়ার যেটাকে বলা হয়, যে ভারতবর্ষের মানে গর্ভ থেকেই বাংলাদেশের জন্ম, এই যে ধারণাটা মানে তখন সেই আন্দোলনে ডিমিনিশ করা হয়েছিল। আর এই মুহূর্তে গত 9-9.5 মাসের যে কার্যকলাপ ইউনূসের, সেই থেকে বোঝা যাচ্ছে সেই মানে এটা যেন বাংলাদেশের ছিলই না, ইতিহাস থেকে এটাকে মুছে ফেলতে হবে। হাসিনা সরকারকে, হাসিনার পলিটিক্যাল পার্টিকে ব্যান করে দেওয়া, সেটা একটা মস্ত বড় ভুল। এই ব্যান করার পরেই, যেটা গত 12ই মে সম্ভবত সেই ডিক্লারেশনটা করেছে, তো এটা করার পর পাবলিক সেন্টিমেন্ট আরো বেশি ওর এগেইনস্টে চলে গেছে একদম চিফ অ্যাডভাইজার সাহেব। সেটা উনি এখন আজ করতে পারছেন। তো এখন আজ করতে পেরে, আর এখানে বাংলাদেশের যে মিলিটারি আছে, মিলিটারির মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট আছে। মানে ওয়াকার উজ্জামান উনিও মানে খুব বেশি সিকিউরড সেটা বলা যাবে না, এই কারণে কারণ মোহাম্মদ ইউনূস কিন্তু সেনাবাহিনীর একটা অংশকে মানে হাওয়া দিচ্ছে, মানে এখানে ডিভাইড এন্ড রুল পলিসি উনি চাইছেন, এবং উনি চীনের সাপোর্টটা এনজয় করছেন। আর এখন পাকিস্তানের সাপোর্ট থাকা না থাকা প্রায় সমান, যেহেতু পাকিস্তানের অবস্থাটা নড়বড়ে হয়ে গেছে। তো চীনের সাপোর্টটা উনি এনজয় করাতে এই যাত্রায় উনি দেশ ত্যাগ করেননি বা রিজাইন করেননি, আমার মনে হয় এটা। তো যাই হোক, এইটা উনি কবে করবেন? উনি যদি ইলেকশনকে খুব বেশি পিছিয়ে দিতে চান, যেটা ওনার যে ডিজাইন, পলিটিক্যাল ডিজাইন, সেটা যদি উনি করতে চান, তাহলে কিন্তু এই যে পলিটিক্যাল যে আনরেস্ট চলছে বাংলাদেশে, এখন বিএনপিও নেমে গেছে, আরো যে পলিটিক্যাল পার্টিগুলো সেগুলো মাঠে নেমে গেছে। ঠিক আছে, এখানে হাসিনার বিএনপি তো এই জায়গায় একটা সুবিধা ভোগ করতে চাইছিল, যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। এই মুহূর্তে নির্বাচন যদি করা হয় তাহলে বিএনপির সেখানে সমর্থন বেশি হবে, বিএনপির সরকার গঠন করার মানে অনেকটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তো সেখানটায় বিএনপি একটা সুবিধা নেওয়ার জন্য বারবার ইউনূসকে চাপ দিচ্ছিল যে এই মুহূর্তে একটা রোডম্যাপ তৈরি করা, নির্বাচন রোডম্যাপটা করা। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, বা আপনাদেরও মনে হচ্ছে যে
নির্বাচনের পথে ইউনিস হাঁটবে না, ক্ষমতা ইউনিস এভাবে ছাড়বে না। এখন কথা হচ্ছে যে আমরা যখন ইউনিসের কথা বলছি বা আমরা যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একের পর এক ভুল করে যাচ্ছে, এখন তো তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের জালিয়াতি, বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে, এবং শুধু প্রধান উপদেষ্টা নয়, বিভিন্ন অন্যান্য উপদেষ্টাদের প্রতিও কিন্তু মানুষের ক্ষোভ বাড়ছে। ইভেন কি বিএনপির নেতৃত্বরাও কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় সবচেয়ে বেশি ক্ষতি কার হলো? বাংলাদেশের সাধারণ মানুষের তো অবশ্যই মানে আর্থিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষ অনেকটা পিছিয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতিও এই মুহূর্তে খুব একটা বেশি ভালো নেই, সেটাও সবাই স্বীকার করছেন। ক্ষতি অনেকটা হয়েছে বাংলাদেশ। আসলে বাংলাদেশ মৌচাকে ঢিল মেরেছে আমার মনে হয়। কিরকম করেছে দেখুন, ইন্ডিয়ার সঙ্গে যে ল্যান্ড পোর্ট, যে তাদের মিউচুয়াল বিজনেস চলছিল, ওখানে কিছু ঝামেলা করেছে। ইন্ডিয়ার ট্রাকগুলো বাংলাদেশে ঢুকলে পরে এদিকে মানে আনলোড করতে দেওয়া হতো না। তো অনেকগুলো এরা মানে সিলি অ্যাক্টিভিটিস করছিল, প্রভোকিং অ্যাক্টিভিটিস। তো এরপরে ইন্ডিয়া কি করলো, তাদের সঙ্গে পুরো ল্যান্ড যে কানেক্টিভিটি, মানে বিজনেসের যে কানেক্টিভিটি, ইম্পোর্টিং অফ বাংলাদেশি গার্মেন্টস, সেটা কিন্তু বাংলাদেশে একটা বড় শিল্প। ইন্ডিয়ার বাংলাদেশের প্রায় 42% জিডিপি এই গার্মেন্টস এর উপর ডিপেন্ডেন্ট। তো ইন্ডিয়া বলেছে যে ল্যান্ডের মারফত আমরা গার্মেন্টস ইম্পোর্ট করব না, রেডিমেড গার্মেন্টস। আর এটা মানে সমুদ্র দিয়ে, এরা যে বলছে গার্জিয়ান অফ দ্য সি, এই সমুদ্র দিয়ে মানে নিয়ে আসলে এটা ভায়াবল হবে। এবং তাও দুটো বন্দর দেওয়া আছে, কলকাতা একটা, আবার মুম্বাই একটা। ওখানে নিয়ে গার্মেন্টস পৌঁছে দিয়ে যে কষ্ট আসবে সেটা দিয়ে মানে ভায়াবল হবে না ওদের এই এক্সপোর্ট। তো স্বভাবত এটা আর ইন্ডিয়া নিচ্ছে না। তো এতে বাংলাদেশের যে ইকোনমি, দ্যাট উইল বি ব্যাডলি এফেক্টেড, এটা ধরে নেওয়া যায়। আর ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা না করলেও চলবে। আজকের দিনে বাংলাদেশের গার্মেন্টস না আসলে ইন্ডিয়ান গার্মেন্টস, যারা লোকাল যারা গার্মেন্টসরা, সেই শিল্প প্রায় 1000 কোটির উপর বেশি তাদের লাভ হয়। একদম একদম ঠিক বলেছেন। আমরা আমাদের মানে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজির যে পলিসি, ইউজ দ্য লোকাল প্রোডাক্টস, আজকে উনি বলেছেন মানে মন কি বাত প্রোগ্রামে 122nd মন কি বাত প্রোগ্রামে বলেছেন যে ভারতবর্ষের মানে গিফট মানে এটা ইউজ করতে হবে, দিতে হবে, ইন্ডিয়ার প্রোডাক্ট কিনতে হবে, তাহলে ইন্ডিয়ান ইকোনমি গ্রো করবে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট, ভারতবর্ষ কিছুদিন আগেও মানে গতকালকে পর্যন্ত দ্য 5th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড ছিল। আজকের দিনে ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমি, $4 ট্রিলিয়ন ক্রস করে গেছে। 4.8 তাহলে জাপানকেও পিছনে ফেলে দিয়েছে। এটা ইন্ডিয়ার ইকোনমি যে গ্রোথ, আপনি ধরুন 7 to 8% জিডিপি, তো এই জিডিপি আর ইন্ডিয়ার এই পপুলেশন আর ইন্টারনাল ইকোনমি যেভাবে ফ্লারিশ করছে, এক্সপোর্ট, ডিফেন্স এক্সপোর্ট যেভাবে ফ্লারিশ করবে আগামী দিনে বা করছে, এতে এটা এক্সপেক্ট করা যায় বা ইকোনমিস্টরা এটা বলে দিচ্ছে যে আগামী 2.5 years to 3 years India will be the 3rd largest economy in the world. তো স্বভাবতই যে ইন্ডিয়ার যে ট্রান্সফরমেশন, it does never depends on Bangladesh. Indian economy never depends on Bangladesh. It is the Bangladesh that will suffer the loss. ঠিক, সেটাই ক্ষতি হয়েছে বাংলাদেশের বিরাট ক্ষতি, বাংলাদেশের বাণিজ্যে ক্ষতি হয়েছে। একটা জিনিস ভেবে দেখুন, আমরা বরাবরই ভারত যখন বাংলাদেশ যেহেতু সীমান্তবর্তী রাজ্যগুলো হিসেবে আমরা বরাবরই দেখছি, অনুপ্রবেশ একটা ভারতের জন্য বিরাট বড় সমস্যা বরাবরই ছিল, সেটা নতুন করে কিছু না। কিন্তু বিগত 8-9 মাসে অনুপ্রবেশের যেভাবে মানুষ কাতারে কাতারে মানুষ যেভাবে বর্ডারে অপেক্ষা করছিলেন ভারতে অনুপ্রবেশ করার জন্য, সেটাও কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার যে কেন মানুষ অনুপ্রবেশ করতে চাইছে। এখানে দুটো বিষয় কাজ করে। এরা কারা যারা অনুপ্রবেশ করতে চাইছে? এক তো বলা হচ্ছিল যে প্রথমেই যখন এই ঘটনা হয় সেই আগস্ট সেপ্টেম্বর মাসে, যেভাবে তখন থেকে যেভাবে সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে হিন্দু এবং বৌদ্ধদের ওপর যেভাবে নির্বিচারে সন্ত্রাস নামিয়ে আনা হয়েছিল বাংলাদেশে, এবং এই ইউনিস প্রশাসনের প্রত্যক্ষ মদতে, কারণ ওরা নীরব ছিলেন ইউনিস প্রশাসন, তো সেখানে
এক তো তারা জীবন বাঁচাতে, প্রাণ বাঁচাতে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। আরেকটা শ্রেণী হচ্ছে যারা বাংলাদেশে কাজের অভাবে, বাংলাদেশে না খেয়ে এরা ভারতে প্রবেশ করত কাজের অভাবে, কাজের খোঁজের জন্য। এখন এই মানুষগুলোর কি হচ্ছে? এই অনুপ্রবেশগুলো তো বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে কিভাবে বেঁচে আছে এরা? এটা একটা বিষয় নিয়ে ভাববার বিষয়। দুই, মেডিকেল ভিসাতে যারা ভারতে আসতো বা ছোটখাটো চিকিৎসা করাতে, বড় ছোট চিকিৎসা করাতে ভারতে আসতো, তারা কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশে? এটা এখন কোথায় যাবে? প্রত্যেকেই এফেক্টেড হয়েছে, সেটা ঠিকই বলেছেন যে যারা হিন্দুরা যারা নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে, তো তাদের একটা অংশ আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরেও দেয়ার হ্যাজ বিন ম্যাসিভ এক্সোডাস ফ্রম বাংলাদেশ। হিন্দুরা বেছে বেছে হিন্দুদের মারা হতো, কারণ আগের থেকেই বাড়ি ঘরে টার্গেট করে দিত কোনটা হিন্দু বাড়ি। মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ হিন্দুদের মেরে ফেলা হয়েছে, মানে এবং এটা সেই প্ল্যানেরই একটা অংশ। তো যাই হোক, সেই সময়ও হিন্দুরা, আমাদের পূর্বপুরুষরা পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে প্রাণের, ধর্ম রক্ষার তাগিদে, প্রাণ রক্ষার তাগিদে হোক, ধর্ম রক্ষার তাগিদে হোক। যাই হোক, সেই বিষয়টা কিন্তু এবার কিন্তু আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা দেখলাম, এখানে কিন্তু বাংলাদেশের হিন্দুরা রেসিস্ট করেছে, একদম প্রতিরোধ করেছে। এবার কিন্তু মানে হিন্দুরা, এটা বলা চলে যে পলায়নমুখী হিন্দুর চেয়ে প্রতিবাদী হিন্দুর কণ্ঠস্বর বেশি শোনা গেছে। সেটা কিন্তু হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করেছে। এটা একটা সিগনিফিক্যান্ট বিষয়, দিক। এটা এভাবে আমরা মূল্যায়ন করতে পারি। তো এই প্রতিবাদের ফলেই কিন্তু ভারতবর্ষ থেকেও এই হিন্দুদের উপর অত্যাচারের জন্য ব্যাপক হারে প্রতিবাদ হয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে। রয়ে গেছে বাংলাদেশের যে মেডিকেল মানে ভিসার কথা, সেটা তার জন্য ইউনূস দায়ী। বাংলাদেশের মানুষের যদি এখানে মেডিকেল সুবিধা পেলে ওনাদের লাভ হতো, সেটা বন্ধ হওয়ার পেছনে ইউনূস সরকার বা একটা সময় তো আমরা দেখতাম ইউনূস এবং তার অনুগামীরা ভীষণভাবে, কিছুদিন ধরে আমরা দেখছি সুরটা একটু নরম হয়ে এসছে। একটা সময় বিশেষ করে অগাস্টের পর থেকে ভীষণভাবে ভারত বিরোধী জিগির তোলা হয়েছিল এবং ইউনূস এবং তার অনুগামীদের এই ব্যাপারগুলো আমরা দেখতাম। বিশেষ করে নর্থ ইস্টকে নিয়ে ভীষণভাবে প্রভোকিং সব স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছিল এবং বাংলাদেশে মনে হতো যে ভারত বিরোধী জিগির তুললেই বা ভারত বিরোধী মন্তব্য করলেই সেটা বোধহয় দেশাত্মবোধের সবচেয়ে বড় উদাহরণ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তার ফলে সেই অংশের মানুষগুলো কতটা ক্ষতিগ্রস্ত হলো, যারা গরিব অংশের মানুষ, দরিদ্র অংশের মানুষ, যারা ভারতবর্ষে এসে বর্ডার ক্রস করে এসে ভারতবর্ষে এসে অল্প খরচে তাদের চিকিৎসাগুলো করিয়ে যেতে পারত। আজ চিকিৎসা করাতে বাংলাদেশের সেই অংশের নাগরিকরা কোথায় যাবে? চীন যাবে, আমেরিকা যাবে, সিঙ্গাপুর যাবে, কোথায় যাবে? তাদের পাকিস্তানে যাবে, মানে কোথায় পাকিস্তানে যাওয়ার স্কোপ নেই। তো ভারতবর্ষেরও স্কোপ তারাই বন্ধ করে দিয়েছে। তো এজন্য আমার ব্যক্তিগতভাবে তাদের প্রতি কোনো করুণা নেই, যারা মেডিকেল ভিসা এখানে আসতে চাইছে, আসতে পারছে না। কারণ এনারা বরাবরই মানে ভারত বিরোধী জিগিরকে এনারাও হাওয়া দিচ্ছেন। এটা শুধুমাত্র ইউনূস সেটা ক্রিয়েট করেছেন, আর বাংলাদেশের একটা বড় অংশের জনগণ, যেখানে জামাতি ইসলামী আছে, বিএনপি আছে, এরাও ভারত বিরোধী এই যে জিগির তোলা হয়। হাসিনা গভর্নমেন্টের সময়ও সেই ভারত বিরোধী একটা সুর ছিল, সেটা ট্রেডিশনাল ইন নেচার। এরা বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে সেই অংশের মানুষ, এই ভারত বিরোধিতা কিন্তু এদের ডিএনএ তে ছিল। এই যে ভারত বিরোধিতা যারা করছে, এরা কারা? এরা তো সেই অংশের মানুষ হতে পারে না। এরা মৌলবাদী, এরা যারা ভারত ইসলামী মৌলবাদী, কট্টর মৌলবাদী, ভারত বিরোধী ভারত বিরোধী জিগির সবচেয়ে বেশি। বাংলাদেশের স্বাধীনতা চায়নি, ৭১ স্বাধীনতা চায়নি, যারা চায়নি, যারা এবং যারা মুক্তিযুদ্ধে ছিল, তারাও এদের তালে তালে ওর একটা অংশ ভারত বিরোধী জিগিরে। দেখুন, ইন্ডিয়া মানে পাকিস্তান ম্যাচ হলে পরে এরা পাকিস্তানের পক্ষে যায়। ইন্ডিয়ার এগেইনস্টে যেই খেলুক না কেন ইন্টারন্যাশনাল ম্যাচে, এদের দেখা যায় তাদের পক্ষে দাঁড়াচ্ছে।
তো যাই হোক, এটা আরেকটা জিনিস এখানে উল্লেখ্য, বাংলাদেশ যেটা আপনি নর্থ ইস্টের কথা বলছেন, যে তাহলে এখানে প্রয়োজন পড়ে এটা বলার যে ইন্ডিয়ার কাউন্টার ডিফেন্সিভটা কি, ইন্ডিয়া কি কি স্টেপ নিচ্ছে। এই যে ল্যান্ডলক বলে দিচ্ছে উই আর দ্য গার্জিয়ান অফ দ্য সি, তার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার কিন্তু স্ট্র্যাটেজি মার্ভেলাস স্ট্র্যাটেজি, একদম ফুল প্রুফ স্ট্র্যাটেজি আমার মনে হয়। কারণ ইন্ডিয়ার যে ইস্টার্ন কমান্ড আছে সেখানে আমাদের ত্রিশক্তি কর্পস আছে। এই ত্রিশক্তি কর্পস কোথায় আছে? সেটা নর্থ বেঙ্গলে আছে, সুকনা এই অঞ্চলে। আচ্ছা, সেখানে প্রায় 45,000 to 60,000 সোলজার্স এই ইস্টার্ন কমান্ডে রয়েছে ত্রিশক্তি কর্পসে। জানুয়ারি মাস থেকেই যখন প্রভোকেটিং যে স্টেটমেন্ট গুলো আসছে, তারপর থেকেই এখানে কিন্তু জয়েন্ট মিলিটারি ড্রিলিং বা মিলিটারি এক্সারসাইজ, হাই টেরেন মিলিটারি ড্রিলিং এগুলো চলছে। সেখানে এক্সারসাইজ আমরা দেখেছি, এক্সারসাইজ তিস্তা, প্রহার, সর্বশক্তি, ডেভিল স্ট্রাইক, এই ধরনের এক্সারসাইজ কিন্তু সেখানে হয়েছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা করেছে। তো যাই হোক, মানে সামরিক মহড়াগুলো চলেছে। হ্যাঁ, এখানে যে এয়ারবেস আছে হাসিমারা, তো এইখানে কিন্তু রাফেল ফ্লিট রয়েছে, যেটা প্রায় 1800 কিলোমিটার মানে মানে এরিয়াকে কভার আপ করতে পারছে। আচ্ছা, ঠিক আছে না? তো যাই হোক, মানে ভারতবর্ষ সামরিক ভাবে তৈরি, কিন্তু বাংলাদেশ কি আদৌ কি মানে বাংলাদেশকে সামরিক ভাবে শায়েস্তা করতে হবে ভারতে? কারণ সেই জায়গায় সেই পরিস্থিতি কি আর আসবে? ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স। আমার ডিফেন্সটা ভারতবর্ষে মজবুত বলেই কিন্তু পাকিস্তানকে মানে জন্মের শিক্ষা দিয়ে দিয়েছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে। আর কোনোদিন ভারতের দিকে ওদের যে কুনজর সেটা পড়বে কিনা আই এম ইন ডাউট। আরেকটা জিনিস সেখানে উল্লেখ্য বা অ্যাড করতে চাই, যে এখানে ইন্ডিয়া যে একটা কালাদান প্রজেক্ট করেছে মায়ানমার দিয়ে, মানে সি রুট করে বাংলাদেশকে বাইপাস করে নর্থ ইস্টে সেটা ঢুকবে। তো এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট প্রজেক্ট। হ্যাঁ, শিলিগুড়ি সিকিম একটা করিডোর হচ্ছে, যাতে নর্থ ইস্টার্ন স্টেটগুলোর কানেক্টিভিটি আরো বেশি স্ট্রেংথেন হয়। যখন ইউনুস সাহেব মার্চে চায়না গিয়ে এই ডায়লগ দিয়েছে, তারপরে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এই আরো কিছু ডেভেলপমেন্ট, এই যে শিলিগুড়ি এই যে প্রজেক্টটা রোড প্রজেক্ট, সেটাকে স্ট্রেংথেন করেছে বা এটাকে অ্যানাউন্স করেছে। তো স্বভাবতই ইন্ডিয়া কিন্তু তার যে স্ট্র্যাটেজি সেটাকে খুব বেশি সিগনিফিকেন্টলি স্ট্রেংথেন করেছে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, এখানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি একটা দারুণ স্টেটমেন্ট দিয়েছে। ইউনুস সাহেব দুটো করিডোর মানে চিকেন স্ন্যাক করিডোর নিয়ে বারবার বলছেন, বাংলাদেশেও দুটো চিকেন স্ন্যাক আছে। একটা চিকেন স্ন্যাক ওই চট্টগ্রাম বন্দরে আছে, ঠিক আছে, ওখানে কাট করে দেওয়া যেতে পারে। আরেকটা আরেক পাশে আছে, আরেকটা রংপুরে আছে, রংপুর বিভাগটা নিয়ে নিলে সেটাই হয়ে যাবে। এই দুটো চিকেন স্ন্যাক যখন উল্লেখ করে দিয়েছে, আমার মনে হয় একটা পাল্টা দারুণ জবাব উনি দিয়ে দিয়েছেন ইউনুস সাহেবকে। আর মুখে মনে হয় না ইন ফিউচার উনি নর্থ ইস্টকে নিয়ে ল্যান্ডলক বলবেন। মোহাম্মদ ইউনুস গদিতে বসার আগেই নর্থ ইস্টের প্রতি তার একটা ছিল নজর ছিল, কেন এটা অনেকেই মনে করছেন, কারণ তার আগে থেকে উনি কিন্তু নর্থ ইস্ট নিয়ে বা সেভেন সিস্টার্স নিয়ে উনি কথা বলতে শুরু করেছিলেন। তবে উনি বলেছিলেন, হয়তো মনে আছে আপনাদের, যে ভারতবর্ষ যদি বাংলাদেশের কোনো কিছুতে নাক গলায় তাহলে সেভেন সিস্টারকে অশান্ত করে তুলবেন, সেভেন সিস্টার্সও শান্তিতে থাকবেন, এই ধরনের কথা উনি গদিতে বসার আগের থেকে বলে আসছিলেন। তবে ওনার যে শেষ পরিণতি কি হবে সেদিকে অবশ্যই আমরা তো নজর রাখবো। তবে একটা বিষয়, যেটা শেষ বিষয়ে আলোকপাত চাইবো আপনার, যে সরকারের কাজে বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার। এই কথার পেছনে কি ইঙ্গিত রয়েছে মোহাম্মদ ইউনূসের বা অন্তর্বর্তী সরকারের এই কথার পেছনে? এই সিদ্ধান্ত কিসের ইঙ্গিত, মানে কি সিদ্ধান্ত নেবে? জনগণকে বাধা দিলে সরকার উনি সিদ্ধান্ত নিয়ে নেবে। সরকার না, যদি সরকারের কাজে যদি কেউ বাধা দেয়, অন্তর্বর্তী সরকারের কাজে যদি বাধা দেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে। কারণ এখন তো বাংলাদেশে মব জাস্টিস চলছে, জনগণকে খেপিয়ে দিয়ে কাজ হচ্ছে। তাহলে কি উনি কি সেটারই ইঙ্গিত করছেন? উনি
5ই আগস্টের পূর্ববর্তী যেই মানে সিনারিও ছিল সেটাকে আবার রিভাইভ করতে চাইছেন টু সিজ দ্য পাওয়ার। ঠিক আছে, তো ওই সময়টা যদি আবার আসে তাহলে জনগণকে মানে আরো বেশি লেলিয়ে দেওয়া, যাতে খুন খারাপি অবাধে করছে আরো বেশি করে করুক, তখন সেনাবাহিনী ওই মব ভায়োলেন্সকে কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে যাবে, আর উনি মাঝখানে ক্ষমতাটা ভোগ করবেন। আমার মনে হয় সেই দূরভিসন্ধি ইউনূস সাহেব আবার ওনার মাথায় ঢুকেছে, বা এই ফন্দিটা কেউ ঢুকিয়ে দিয়েছে, কারণ ওনার সঙ্গে কিন্তু এনসিপি আছে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এরা কিন্তু আবার সেই সহিংস রূপটা করতে চাইবে, বা যে বৈদেশিক যে অ্যাক্সেস পেয়েছে বাংলাদেশ, চায়নার অ্যাক্সেস, পাকিস্তানের অ্যাক্সেস, ওই অ্যাক্সেসটাও সেটাকে ফুয়েলিং করবে। গণতন্ত্রটাকে মানে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা হতে দেবেই না, ওরা দেবেই না, এটা একটা পরিকল্পনা, তাদের ক্ষমতা নেই একদম। তো এরা আরেকটা জিনিস চাইছে যে কোন ক্রমে বাংলাদেশের পলিটিক্যাল ইনস্টেবিলিটি রেখে জনগণকে মব ভায়োলেন্সের দিকে মানে প্রভোগ করে কোন ক্রমে ক্ষমতাটা রেখে দেওয়া এবং নির্বাচনকে যতটা পিছিয়ে দেওয়া যায়। আরো যদি সুযোগ থাকে চীনের সহায়তায় এই সেনাবাহিনীর প্রধানকে যদি মানে বাগে নিয়ে নেওয়া যায় তাহলে তো কেল্লা ফতে। তো যাই হোক, এটাও একটা পরিকল্পনা থাকতে পারে। তো মনে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান উনি খুব বেশি অ্যালার্ট, এবং হি পারসিভস দ্য সিচুয়েশন বেটার দেন এনিওয়ান এলস। আমি ওনার যে স্টেটমেন্ট, ওনার যে স্ট্র্যাটেজি, সেটা একটু মানে আমার ভালো করে স্টাডি করলে ভালো করে বোঝা যাচ্ছে যে উনি কিন্তু ইজ ভেরি অ্যালার্ট, হি উইল নট লেট ইউনুস টু টেক কন্ট্রোল ওভার হিম। ঠিক আছে, এবং উনি ওনার যে কাউন্টার একজন জেনারেল, ওকে সাসপেন্ড করে দিয়েছে। তো যাই হোক, সে তার নিজের যে পরিধিটা সেটাকে খুব বেশি মানে স্টেবিলাইজ করার চেষ্টা করছে, এবং ওনার আশপাশে পাওয়ারটা রাখার চেষ্টা, সেনাবাহিনী পাওয়ারটা অ্যাটলিস্ট ওনার হাতেই আছে এই মুহূর্তে, এবং ইউনিসের হাত থেকে যে কোনো মুহূর্তে পাওয়ার নিয়ে নিতে পারে বলে কিন্তু উনি হুঁশিয়ার করেছেন। কিন্তু অসংখ্য ধন্যবাদ, আজকে অনুষ্ঠানের সময় ফুরিয়েছে। বাবু আপনাকে, দেবেশবাবু, আমরা আলোচনা করলাম বাংলাদেশ নিয়ে, তবে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের ভারতবর্ষের মানুষের তো কোনো বৈরিতা নেই, বা বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয়, বাংলাদেশ বরাবরই ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবেই পরিচিত, এবং বাংলাদেশের সুখ দুঃখে বরাবরই ভারত এগিয়ে আসে। বাংলাদেশ ইজ স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জালিয়াতি করে ক্ষমতা দখলের অভিযোগ এনেছে হাসিনা পুত্র জয়, আর ইউনিসকে জঙ্গি নেতা আখ্যা দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সরকারের তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা। উনি বলেন, ইউনিস চরমপন্থী গোষ্ঠীগুলোর সহায়তায় বাংলাদেশে ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতায় থাকার জন্য মোহাম্মদ ইউনিস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে এবং সারা দেশের মানুষকে এক বড় বিপদের মুখে ফেলে দিচ্ছে। সেনাপ্রধানের হুঁশিয়ারির পর মোহাম্মদ ইউনিসের এখতিয়ারের বাইরের কাজকর্মে যে ভাটা পড়েছে তার বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বাংলাদেশ নানান সমস্যায় জর্জরিত, আর সমস্যার এই জাল থেকে কিভাবে মুক্ত হয় বাংলাদেশ, সেদিকে নজর গোটা বিশ্বের। তাই নজর রাখছি আমরাও, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।